শুভেন্দু অধিকারীর একটি চাল এবং তাতেই তিন দিক থেকে ঘিরতে চলেছেন আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, রাজনীতিতে শুভেন্দু অধিকারীর অভিজ্ঞতার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা সেটার বলার কিছু নেই, কিন্তু শোনা যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি শুভেন্দু অধিকারীদের মতো নেতাদের মাথার উপর বসাতে গিয়ে সব গণ্ডগোলটা করে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে যে দলটার জন্য নিজের রক্ত জল করলেন, ঘাম ঝরালেন, সেই দলটা ছেড়েই শুভেন্দু অধিকারী চলে গেছেন বিজেপিতে। যদিও তিনি বলেন যে এর সঙ্গে তৃণমূলের ঘটে চলা দুর্নীতির একটা বড় যোগ রয়েছে, তিনি সেটা সহ্য করতে পারছিলেন না। কিন্তু তিনি বিজেপিতে যাওয়ার পর তৃণমূলের কংগ্রেস অন্দরে যে ত্রাহি ত্রাহি রব করে দিয়েছেন, এটা নতুন করে বলার কিছু লাগে না। কিন্তু এবারে যে পদক্ষেপটি নিলেন তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম তো ছুটলই। এমনকি আগামী আসন্ন 2024 লোকসভা নির্বাচনে শেষমেশ তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তো, সেই প্রশ্নটা উঠে গেল। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা। আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকালই আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা ডায়মন্ড হারবারে সেখানে কিন্তু একটি পদক্ষেপ নিয়েছেন এবং সেই পদক্ষেপ নিয়ে কিন্তু ইতিমধ্যেই অনেক প্রশ্ন উঠে গেছে। যে শোনা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকী তিনি আইএসএফের প্রার্থী হতে পারেন এবং তিনি প্রার্থী হলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের যেটা বড় অংশ, যেটা জীবন কাঠি বলা হয়, সেই সংখ্যালঘু ভোটের একটা বড় স্প্লিট কিন্তু দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসে গতবার 3,20,000 ভোটে জেতা আসন এবার নড়বড় করতে শুরু করেছে। এমনকি শুভেন্দু অধিকারী যখন এই নিয়ে ময়দানে নেমে পড়েছেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতা তো দূরের কথা, তিনি তৃতীয় স্থানে নেমে আসবেন কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আর তাই এবার ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় পদের মোহ ছেড়ে তিনি সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে রেখে শুধুমাত্র ডায়মন্ড হারবারে কনসেন্ট্রেট করতে চাইছেন। এখন দেখুন, কোনো রাজনৈতিক প্রত্যাশী বা রাজনীতির কারবারি তিনি তার কেন্দ্রে কনসেন্ট্রেট করতেই পারেন, কিন্তু সেই কথা বলতে গেলে তিনি যে ডায়মন্ড হারবার নিয়ে ভয় পাচ্ছেন এটা তো সামনে চলে আসবে, প্রকাশ্যে চলে আসবে। তাই একটু এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে আর কি। ভাবের ঘরে চুরি করে মানুষকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। কি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেসব আন্দোলন করছিলেন সেই আন্দোলন হঠাৎ করে থামিয়ে দেওয়ায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ। তাই তিনি দলের কোনো নীতি নির্ধারণে থাকবেন না, তিনি তার কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়েই কনসেন্ট্রেট করবে। কি অদ্ভুত কথা! কে বলেছে তাকে থামাতে? কোথাও তো শুনিনি তৃণমূল কংগ্রেসের অন্দরে। আর তাকে সব কিছু প্রতিষ্ঠা দিতেই তো তৃণমূল কংগ্রেসের অন্দরে এত সব সাজো রব চলে। যাই হোক, তিনি সেই ডায়মন্ড হারবারে পড়ে থেকে বুঝেছেন যে হাওয়া এবারে সত্যিই খুব খারাপ। আর তাই তিনি যেটা করেছিলেন, যেটা সারা ভারতবর্ষে কেউ করেনি, সেই কাজটা তিনি সেখানে করতে গিয়েছিলেন। সারা ভারতবর্ষ ছেড়ে দিন, এই রকম অনৈতিক কাজ সারা পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন করেছে কিনা সন্দেহ আছে। সোজা কথায় তার বিরুদ্ধে অভিযোগ উঠছে হাওয়া খারাপ দেখে মাসে মাসে 1,000 টাকা দিয়ে তিনি ডায়মন্ড হারবারে ভোট কিনতে চাইছেন। ওই আমরা বিভিন্ন সিনেমায় দেখি না, বিভিন্ন বাস্তবের ক্ষেত্রেও গল্প শুনি না, যে ভোটের আগের রাতে টাকার বান্ডিল গুজে দিয়ে আমাকে ভোটটা দাও। সেই কাজটাই তিনি শুরু করে দিয়েছেন এবার আগে ভাগে। হাওয়া এতটাই খারাপ, আর এই জন্য তিনি বেছে নিয়েছেন ডায়মন্ড হারবারের 76,120 জন বৃদ্ধ মানুষকে, যাদেরকে তিনি বার্ধক্য ভাতা দেবেন। আচ্ছা, কোনো জনপ্রতিনিধি এই টাকাটা দিতে পারেন? যাই হোক, এবার সেই নিয়েই শুভেন্দু অধিকারী আসরে নেমেছেন এবং মাননীয় বিরোধী দলনেতা আসরে নামা মানে তিনি যে আটঘাট বেঁধে নামবেন, এবং সেটা শুধুমাত্র কথার কথা নয়, সেটা শুধুমাত্র কথাটা হাওয়ায় ভাসানোর জন্য নয়, সেটা তো এতদিনে গোটা রাজ্য জেনে গেছে। কেননা 2011 পর থেকে রাজ্য 3টে বিরোধী দলনেতা পেয়েছে এবং এই 3 নম্বরটি এসে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে যে দুব্বঘাস গজিয়ে দিয়েছেন এবং ঠকঠকানি ধরিয়ে দিয়েছেন, তাদের ওই বুথ স্তরের নেতা থেকে শুরু করে একদম শীর্ষ নেতা প্রত্যেকের তাকে বিলো দ্য বেল্ট আঘাত করতে চাওয়া এবং তার বিরুদ্ধে কুৎসা করা, এর মাধ্যমেই প্রমাণিত। এমনকি শাসক দল বা প্রশাসন তার বিরুদ্ধে যতটা পেরেছে ফলস কেস করেছে এবং প্রত্যেকবার আদালতে গিয়ে থাপ্পড় খেয়ে এসছে, আইনি থাপ্পড়, কিন্তু তাতেও তারা ছাড়েনি। শুভেন্দু অধিকারীকে জব্দ করতে হবে, নাহলে শুভেন্দু অধিকারী যে এইভাবে তাদেরকে জব্দ করে দেবে। এই যে 76,120 জনকে ভাতা দেওয়া হচ্ছে 1,000 টাকা করে, এবং সেটাও ইনডেফিনিট টাইমের জন্য, যেটার
মূল্য দাঁড়ায় মাসে 7,61,00,000 টাকা, তারও একটু বেশি। এখন এই 7,61,00,000 টাকা মাসে আসবে, মাসে দেওয়া হবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি যতদিন জীবিত থাকব এই টাকাটা আমি আপনাদের দিয়ে যাব। এবার এখানে একাধিক প্রশ্ন আসছে। তিনি একবারও বলেননি তিনি যতদিন সাংসদ থাকবেন ততদিন এই টাকাটা দেবেন, বা এই টাকাটা তার সাংসদ কোটার টাকা থেকে তিনি দিচ্ছেন, বা তিনি এটাও বলেননি যে এই ৭৬,১২০ জনই পাবেন। আগামী দিনে এই সংখ্যাটা তো বাড়তে শুরু করবে। মানুষের এখন এই চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য আয়ুকাল বেড়েছে, ফলে এই ৭৬,১২০ জন থেকে সামনে বছর এই সংখ্যাটা আরও বাড়বে, প্রত্যেক বছর চক্রবৃদ্ধি হারে সেটা বাড়বে, সুতরাং সেই পরিমাণটাও কিন্তু বাড়তে শুরু করবে। এখন এই বিপুল পরিমাণ টাকার জোগাড় হবে কোথা থেকে, সেটা পরের প্রশ্ন। শুভেন্দু অধিকারী প্রথমেই যেটা করেছেন সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন যে আছে সেখানে তিনি রিপোর্ট করে দিয়েছেন যে একজন সাংসদ, বর্তমান সাংসদ, এবং ইলেকশন এবছর হচ্ছে, সাধারণ নির্বাচন হবে, সেই সাধারণ নির্বাচনে খুব সম্ভবত এখান থেকেই তিনি টিকিট পাবেন এমনটাই জানা যাচ্ছে। সেই জায়গা থেকে তিনি এরকম নিয়ম বহির্ভূতভাবে এইভাবে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করতে পারেন। এই ৭৬,১২০ জন মানুষকে যে এই ভাতাটা দেওয়া হচ্ছে, ভাতার নামে ১,০০০ টাকা করে ঘুষ দেওয়া হচ্ছে, এতে তো তারা ভোট বাক্সে প্রভাবিত হবেনি। এটাকে কাজ বলা হয়? এটা সাংসদের কাজ? সংবিধানের কোন ধারায় লেখা আছে যে সাংসদকে এই কাজটি করতে হবে? তিনি যদি কোনো প্রকল্প করতেন রাজ্য সরকারের মাধ্যমে মানা যেত, তিনি কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প করে এটা নিয়ে আসতে পারতেন, তিনি লোকসভায় উত্থাপন করতে পারতেন এবং সেইখান থেকে কেন্দ্রীয় ফান্ড অ্যালোকেট হতো, কিচ্ছু বলার ছিল না, সবাই তার নামে জয়ধ্বনি করতো। কিন্তু নিজের পকেট থেকে কি এইভাবে টাকা দিয়ে ভোট কেনা যায়? এটা তো তিনি প্রভাবিত করছেন, এবং শুধুমাত্র এখানেই প্রভাবিত করা নয়, আশপাশের যারা রয়েছেন তারাও তো ভাবতে শুরু করবেন, তার পরিবারের লোকজনকে, এই ৭৬,১২০ জন লোক তারা তো প্রভাবিত করতে শুরু করবেন যে দেখো বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে দিচ্ছে জানি না, আমাকে মাসে মাসে ১,০০০ টাকা করে দেয়, আমার নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০ বছর সাংসদ থেকে আমার জীবনযাত্রার কোনো উন্নতি ঘটাতে পারেনি, আমার জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি, আমার পরিবারকে এমন জায়গা দেয়নি যাতে এই ১,০০০ টাকা দিয়ে আমার যে কিছু হবে না সেটা আমি বোঝাতে পারিনি। কিন্তু এই ভোটটা যদি আমার পরিবার থেকে না যায়, তোমরা যদি ভোটটা না দাও, আগামী দিনে আমার এই ১,০০০ টাকাটাও বন্ধ হয়ে যাবে। এই যে ভাতার নামে আমি ভিক্ষাটা পাচ্ছি, অর্থাৎ ১,০০০ টাকা যদি মাসে হয়, দিনে গড়ে ৩৫ টাকা আসে, ৩৫ টাকাও হয় না, ধরে নিলাম ৩৫ টাকা, অর্থাৎ দিনের ৩টে মিল যদি হয়, সেই ৩টে মিলের একটা মিলের জন্য পড়ছে ১২ টাকা করে। আর যদি একটি সংসারে ৫ জন সদস্য থাকে, একটি মিলের জন্য তাদের পার হেড বরাদ্দ হচ্ছে ওই ২.৫ টাকা করে। তাহলে সেই ২.৫ টাকার মিলে আজকের দিনে কি পাওয়া যায় অত তলিয়ে ভাবার দরকার নেই। আমার অবস্থা এতটাই খারাপ, অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ করে দেওয়া হয়েছে যে যার ফলে ওই ২.৫ টাকার একটা মিলের জন্য আমাকে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে, আমাকে গিয়ে সেই ভাতাটা, ভিক্ষাটা মেনে নিতে হচ্ছে। কিন্তু এই ভোটটা যদি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না দিই, তৃণমূল কংগ্রেসকে না দিই, আগামী দিনে সেটাও বন্ধ হয়ে যাবে। এ তো সরাসরি নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার প্রচেষ্টা, সাধারণ জনমতকে উল্টে দেওয়ার প্রচেষ্টা। সেইটা নিয়েই কিন্তু ইলেকশন কমিশনকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এখন ইলেকশন কমিশন এটা নিয়ে কী স্টেপ নেবে জানা নেই, তবে শুভেন্দু অধিকারী যখন খোঁচা দিয়েছেন নিশ্চয়ই কিছু ব্যবস্থা হবে বলেই তো মনে হচ্ছে। এর পাশাপাশি ইডির যিনি ডিরেক্টর রয়েছেন তাকেও শুভেন্দু অধিকারী এটা নিয়ে রিপোর্ট করেছেন। এতদিন আসলে শুভেন্দু অধিকারী অপেক্ষা করছিলেন, অনেক আগেই ঘোষণা করছেন, কিন্তু ওই কোনো অপরাধ ঘটে যাওয়ার পর, কোনো ঘটনা ঘটে যাওয়ার পরই তো সেটার বিচার বিশ্লেষণ করে সেখান থেকে ধরা যায়, কখনই তার আগে কেউ প্ল্যান করছে বলে তো সেটা করা যায়নি। সুতরাং শুভেন্দু অধিকারী চুপচাপ ওয়েট করছিলেন। যে মুহূর্তে কালকে ভাতাটা দিলেন, অর্থাৎ ঘটনা ঘটে গেছে, সেই মুহূর্তে ইডি ডিরেক্টরকে বললেন এই যে ইনডেফিনিট টাইমের জন্য এখানে বলা হয়েছে যে এই 7,61,00,000 করে প্রতি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন, এই টাকার সোর্স কোথা থেকে এলো? এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে গতকালই দাবি করেছেন যে তিনি বোধহয় 16,380 জন স্বেচ্ছাসেবক খুঁজে পেয়েছেন যারা প্রত্যেক মাসে ওই 4,500 টাকা করে দেবেন এবং সেখান থেকে এই ভাতাটা দেওয়া হবে। এখন এই 16,380 জন কারা, তারা কোথা থেকে এই টাকাটা পাচ্ছে, তারা কেন এই প্রত্যেক মাসে এই টাকাটা দিতে প্রতিশ্রুত হচ্ছে, সত্যিই এরা ভ্যালিড, নাকি কোনো একটা তালিকা তৈরি করে দিয়ে অন্য কোনো দুর্নীতির টাকা এখান দিয়ে সাদা করা হচ্ছে?
অনেকগুলো প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী, এবং সেটা যাতে ইডি তদন্ত করে দেখে সেই জায়গাটাও তিনি বলেছেন। এখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার একটি কোম্পানি আছে, সেই কোম্পানিতে ইডি রেড করেছে, সেই কোম্পানির যে সিইও গ্রেপ্তার হয়েছে, এবং এই ব্যাপারে তার কোনো যোগ আছে কিনা, যে দুর্নীতির কাণ্ডে তার সিইও গ্রেপ্তার হয়েছেন সেটা আদালত ইডিকে খতিয়ে দেখতে দিয়েছে, এবং সেই নিয়ে শুনানিও আছে সামনে। তার আগে এই ধরনের একটা পদক্ষেপ কি করে করলেন, কোথা থেকে এই টাকা এলো, এই 16,380 জন কোথায়, ইডিকে এবার এই ব্যাপারটা খতিয়ে দেখতে বলেছেন। এখন ইডি তো অলরেডি তার দুর্নীতি তদন্ত করছে, আদালতের সেখানে নির্দেশ আছে, এটাও একটা নতুন কি সেখানে সংযোজন হলো, সেই জায়গাটাকে ইডি খতিয়ে দেখবে। শুভেন্দুবাবু খোঁচা দিয়েছে যখন, দেখা যাক ইডি কি পদক্ষেপ করে। কিন্তু ইডি যদি নামে তাহলে সত্যি সত্যিই ওই 16,380 জনকে, অভিষেক ব্যানার্জিকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেখাতে হবে এবং তাদেরকে জবাবদিহি করতে হবে, তাদেরকে এই জায়গাটা প্রুভ করতে হবে, হ্যাঁ সত্যিই স্বতঃপ্রণোদিত হয়ে তারা সোজা পথে তাদের ইনকাম করা টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে গরিব মানুষের হাতে তুলে দিচ্ছেন। এবং সর্বশেষ যেটা কাণ্ড তিনি করেছেন সেটা হচ্ছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকেও তিনি এখানে ঢুকিয়ে দিয়েছেন, যে শুধুমাত্র ইডি তো মানি ট্রেলের তদন্ত করে, কিন্তু বাকি যে এখানে সৎপথে সব কিছু হচ্ছে নাকি এখানেও সততার প্রতীক কোথাও ডায়মন্ড হারবারের গঙ্গায় ভেসে গেছে আর সেখানে অন্য কিছু ঢুকে পড়েছে, সেটা তো খুঁজে দেখা দরকার। সেটা ইনকাম ট্যাক্সকেও তিনি ঢুকিয়েছেন। এবার তার ফলে প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা সবার আগে তিনি আইপিসির যে 171B ব্রাইবারি সেই ধারাটা তুলে ধরেছেন, এবং তারপর একে একে জাতীয় নির্বাচন কমিশন, ইডির ডিরেক্টর এবং ইনকাম ট্যাক্সের ডিরেক্টর, এই তিনজনকে তিনি কিন্তু ট্যাগ করেছেন এবং সেখানে তিনি অভিযোগ করছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যিই মুশিহারা হয়ে উঠে এই মাসে মাসে 1,000 টাকার বার্ধক্য ভাতা দিচ্ছেন, যেটা ভারতে কেন গোটা বিশ্বে কেউ কোনো দিন করেনি, এবং সংবিধানের কোথাও লেখাও নেই যে কোনো সাংসদের কাজের আওতার মধ্যে এটা পড়ে, যেটা সরাসরি ভোট কেনার প্রচেষ্টা বলে বিরোধীদের অভিযোগ, শুভেন্দুবাবুর অভিযোগ। সেই জায়গায় সেই কাজটি করতে গিয়ে এবার কি 3টি ডিপার্টমেন্টের তদন্ত তার সামনে চলে এলো, তাদের মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই প্রশ্নটা কিন্তু উঠে গেল। এমনিতেই ইডি বারবার তদন্তে ডাকছে, যেটা করছে তাকে দেখছি, তাকে, তার পরিবারকে। আদালতেরও যথেষ্ট চাপ আছে তাকে নিয়ে, তার সম্পত্তির খতিয়ান ডিটেলসে জানতে চাইছে, এবং একটি বেঞ্চ নয়, একটি আদালত নয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সবাই একই কথা বলছে যে হ্যাঁ তুমি তো জনপ্রতিনিধি, সত্যিই তো কোনো কিছুর সঙ্গে তোমার কিছু আছে কি না, সন্দেহের যখন উদ্রেক হয়েছে, তোমার কোম্পানির সিইও যখন ডুবিয়াস ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত, সেই জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে, তুমি এর মধ্যে আছো কিনা আমরা তো দেখতে চাই। এই সব বিড়ম্বনার মধ্যে রয়েছেন, তার মধ্যে নতুন 3টে বিড়ম্বনা ঢুকছে। ফলে এগুলো যদি সত্য প্রমাণিত হয় তখন কি হবে? দেখুন, জেল টেল আমি বুঝি না, কিন্তু নির্বাচন কমিশন যদি মনে করে, তারা যদি বুঝতে পারে সত্যিই এটা এমন একটা অ্যাক্ট হয়েছে যেটা ভোটারকে প্রভাবিত করা, সরাসরি ভোট কেনার চেষ্টা, তিনি কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ফলে গতকাল তৃণমূল যেরকম এটা নিয়ে ঢাকঢোল বাজিয়ে প্রচার করতে নেমেছিল, আজকে সেখানে কার্যত এক বালতি জল ঢেলে দিলেন শুভেন্দু অধিকারী, এবং এটা অনৈতিক কাজ সেই দাবি তুলে তিনি যেভাবে 3টে ঠক্কর মারলেন, তাতে আগামী নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষমেশ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তো, সেই প্রশ্নটা উঠে গেল। কি বলবেন শুভেন্দুবাবুর এই পদক্ষেপ নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখনকার মতো এখানেই বিদায় নিলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।